আসসালামু আলাইকুম ডিয়ার স্টুডেন্টস, স্বাগতম সবাইকে এসএসসি শিওর শর্ট প্রোগ্রাম 2027 ব্যাচের যে এই প্রোগ্রামটা আমরা শুরু করেছি সেটার রসায়নের আমাদের এই কোর্সের দ্বিতীয় চ্যাপ্টারে। আর তোমাদের মেইন যে বইটা আছে সেই বইয়ের চতুর্থ চ্যাপ্টারটির নাম হচ্ছে পর্যায় সারণী বা পিরিয়ডিক টেবিল। তো এই চ্যাপ্টারটা শুরু করার আগে আমি তোমাদেরকে একটু কথা বলতে চাই। সে কথাটা হচ্ছে, তোমাদেরকে আমরা বলছিলাম যে আমরা তোমাদের সাজেশন বুক নিয়ে কাজ করতেছি। যে সাজেশনটা পড়লে তোমাদের শতভাগ কমন আসবে, সেই সাজেশন বইটা ইতিমধ্যে আমাদের হাতে চলে আসছে। তোমাদেরকে একটু বইটা আমি জাস্ট 1 মিনিটে দেখাই দিব যে বইটা আসলে কীরকম। তোমরা বইটা একবার দেখলে বুঝতে পারবা যে আমরা আসলে মুখে যতটুকু বলতেছি ততটুকুই নাকি তার চেয়ে অনেক বেশি। তো বইটা আমি দেখাচ্ছি, এটাই হচ্ছে সেই সাজেশন বুক। দেখো বইয়ের কাভার পেজটা দেখো, রসায়ন সাজেশন বুক এসএসসি 2027, মানে এসএসসি 27 লেখা। আমাদের প্ল্যাটফর্মের একটা লগো দেওয়া আছে। কাভারটা দেখেই বইটা কত সুন্দর লাগতেছে, তাই না? বাট কাভার দেখে তো আমাদের কাজ হবে না। আমাদের কাজ কি? আমাদের কাজটা হচ্ছে ভিতরের ইনফরমেশনটা দেখতে হবে, তাই না? তো আমাদের বইয়ের কাভারটা যত সুন্দর, ভিতরের ইনফরমেশনগুলো তার চেয়ে অনেক গুণ বেশি সুন্দর। কেন সুন্দর? আমি মুখে বললে তো বিশ্বাস হবে না, অবশ্যই কী হতে হবে? কাজেও হইতে হবে। তো আমি যদি একটা চ্যাপ্টার খুলি, দেখো আমি প্রথমে খুলছি, আমাদের পদার্থের গঠন চ্যাপ্টারটা আসছে। তোমরা দেখতে পাচ্ছ আশা করি। পদার্থের গঠন চ্যাপ্টারটা খুললে প্রথমেই তোমরা দেখবা বিগত বৎসরে, এখানে যে শখটা দেখতে পাচ্ছ, হয়তো তোমরা ঠিকভাবে লেখাগুলো বুঝতে পারতেছো না। বিগত 5-7 বছরের বোর্ড কোশ্চেনে এই অধ্যায় থেকে ক নম্বরে কয়টা কোশ্চেন আসছে, কয় সালে কোন বোর্ডে কয়টা আসছে, খ নম্বরে, গ নম্বরে, ঘ নম্বরে, প্রত্যেকটা সৃজনশীলের নাম্বারগুলো আলাদা আলাদা করে আমরা এখানে দিয়ে দিছি কোনটা থেকে, মানে কোন বোর্ডে কয়টা আসছে। এর পাশাপাশি আমরা এমসিকিউ দিয়ে রাখছি, কোন বোর্ডে কয়টা এমসিকিউ কত সালে আসছে। এরপরে আমরা এখানে তোমাদের প্র্যাকটিসের জন্য কিছু এমসিকিউ দিয়ে রাখছি। মোটামুটি একটা চ্যাপ্টারে 50-55টা করে এমসিকিউ দিছি। এই 50-55টা এমসিকিউ যদি সলভ করো, এসএসসিতে এর বাইরে থেকে কোনো এমসিকিউ আর আসার চান্স নাই। এবং এখানে আমরা যে শর্ট কোশ্চেনগুলো দিয়ে রাখছি, এই শর্ট কোশ্চেনগুলোর বাইরেও কিছু আসবে না। অর্থাৎ তোমাদের যে এসকিউ আছে, সংক্ষিপ্ত কোশ্চেন, আর সৃজনশীল যেগুলো দিয়ে রাখছি, সৃজনশীল এই নিয়মের বাইরে আসার কোনোই চান্স নেই। বুঝতে পারছো? তো মোটামুটি দেখো তোমাদের বইয়ের সাইজটা কত মোটা, সেটাকে আমরা নিজেরা পরিশ্রম করে এই যে আমাদের সাজেশনটা তৈরি করে কত একটা শর্ট বুকে নিয়ে এসেছি। এই বইটা যদি তোমরা পড়ো, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি এর বাইরে তোমাদের এসএসসি পরীক্ষাতে কোনো কিছু আসার চান্স নাই। তো যারা এই বইটা কালেক্ট করতে চাও, আমাদের পেজে মেসেজ দাও, পেজে মেসেজ দিয়ে দ্রুত কালেক্ট করে নাও। কারণ বই আমরা যতটুকু নিয়ে আসছিলাম, আমরা ভাবছিলাম বইটা হয়তো আমাদের সেল হবে না, বাট যতটুকু নিয়ে আসছি এটা দিয়ে আমরা কাভার করতে পারতেছি না। তো তোমরা যারা নিতে চাও দ্রুত আমাদের পেজে মেসেজ দাও, দিয়ে বইটা কালেক্ট করে নাও। তোমরা চাইলে একটাও নিতে পারবা, চাইলে 3টাও নিতে পারবা। যদি একটা নাও সেই ক্ষেত্রে প্রাইসটা একটু বেশি আসবে, আর যদি 3টা একসাথে নাও সেক্ষেত্রে অবশ্যই প্রাইসটা কিছু কম আসবে। তো বইটার ডিটেলস জানার জন্য তোমরা আমাদের পেজে মেসেজ দাও, তাহলে জানতে পারবা। আবারও দেখে দিচ্ছি, বইটা এক নজরে দেখে নাও। তো চলো কথা না বাড়াই, বইটা তো আমি যতটুকু দেখালাম, তোমরা নিলে বাকিটা বুঝতে পারবা যে বইটা আসলে কত সুন্দর, এবং পড়লে বুঝতে পারবা। বইটা দেখলে আসলে পড়ার ইচ্ছে হয়। এ যাবৎ পর্যন্ত যতগুলো স্টুডেন্ট নিছে সবাই দেখছে, পেজেও হয়তো বা রিভিউ খুব শীঘ্রই দিবে, কারণ বইটা এখন হাতে পৌঁছায় নাই। তো কথা না বাড়াই, চলো আমরা আমাদের পরের টপিক শুরু করি। আমাদের আজকের পরের টপিক হচ্ছে তোমাদের রসায়নের চতুর্থ অধ্যায়, যে অধ্যায়টার নাম হচ্ছে পর্যায় সারণী বা পিরিয়ডিক টেবিল। এই অধ্যায়ে প্রথমে আমাদের বেশ কিছু ইতিহাস নিয়ে কথা বলা আছে, অর্থাৎ পর্যায় সারণীর যে ইতিহাস, এই ইতিহাসটা আমাদের এমসিকিউ এর জন্য ইম্পর্টেন্ট। তো পর্যায় সারণীর ইতিহাস আমরা যদি একটু প্রথমে লিখে নেই, পর্যায় সারণীর ইতিহাস। পর্যায় সারণী তো আমরা দেখো বর্তমান জীবনে যত জিনিসপত্র পাই সব কিছু কিন্তু আমাদের একদিনে এইরকম সঠিক কারেকশনভাবে আসে না। ধীরে ধীরে সবগুলোর কারেকশন হইতেই থাকে, হইতে হইতে সেটা কি হয়, সঠিকে আসে। এবং আমরা যেগুলো সঠিক মনে করে ইউজ করতেছি, আজ থেকে 100 বছর পরে দেখবো এগুলাও সঠিক না, এগুলো তো বেশ কিছু সংশোধন আসবে। বাট এখন পর্যন্ত আমরা যেগুলোকে সংশোধন হিসেবে মেনে নিচ্ছি সেগুলাও ডিরেক্ট এই অবস্থায় আসেনি, এগুলারও ভুল হয়েছে, সেগুলো থেকে সংশোধন করতে করতে এই পর্যায়ে আসছে। তো ঠিক তেমনই পর্যায় সারণীও এরকম। তার আগে একটু বলি এই পর্যায় সারণী জিনিসটা কি। তোমাদের বাসায় তোমাদের যে জিনিসপত্রগুলো আছে, ধরো তোমাদের কাপড় যেগুলো আছে, কাপড়গুলো সাজিয়ে রাখার জন্য একটা সেলফ থাকে, খাবার রাখার জন্য একটা মিট সেলফ থাকে। ঠিক তেমনই রসায়নের আমাদের কিছু মৌল আছে, এই মৌলগুলোকে যেখানে সাজিয়ে রাখা হয় সেই জায়গাটার নাম হচ্ছে, বা সেই জিনিসটার নাম হচ্ছে পর্যায় সারণী। এই পর্যায় সারণী সর্বপ্রথম যিনি আবিষ্কার করেছিলেন তিনি হচ্ছেন বিজ্ঞানী ল্যাভয়েসে। কে?
বিজ্ঞানী ল্যাভোইসিয়ে 1789 সালে বিজ্ঞানী ল্যাভোইসিয়ে এই যে বেশ কিছু মৌলগুলা হচ্ছে হাইড্রোজেন, নাইট্রোজেন, সালফার, মার্কারি, জিঙ্ক, এই মৌলগুলাকে দুইটা ভাগে ভাগ করেন। ল্যাভোইসিয়ে কি করেন? মৌলগুলাকে দুইটা ভাগে ভাগ করেন, এক ধাতু আর দুই অধাতু। কিন্তু আমাদের বর্তমানের পর্যায় সারণীতে কি শুধু ধাতু আর অধাতুই আছে? না, এর বাহিরেও অনেক কিছু আছে। তার মানে সেগুলো আবার ধীরে ধীরে কি হয়েছে? আবিষ্কার হয়েছে। তো বিজ্ঞানী ল্যাভোইসিয়ে যখন 1789 সালে এই ধাতু আর অধাতু এই দুইটা জিনিস নিয়ে মৌলগুলার একটা সাজানোর বা একটা সুন্দরভাবে গোছানোর পরিকল্পনা করলেন, তখন তিনি এই দুইটা নাম দেওয়ার পরে এর পরবর্তীতে 1829 সালে একজন বিজ্ঞানী এগুলা নিয়ে পুনরায় আবার গবেষণা করে নতুন একটা নিয়ম দিলেন, সেটাকে বিজ্ঞানী ডোবেরাইনার। বিজ্ঞানী কি? ডোবেরাইনার। বিজ্ঞানী ডোবেরাইনার কি করলেন? বিজ্ঞানী ডোবেরাইনার বললেন একই বৈশিষ্ট্য সম্পন্ন পরপর তিনটি মৌলকে যদি আমরা নেই, তাহলে এই তিনটা মৌলের প্রথমটা এবং তৃতীয়টার ভরের যোগফলের অর্ধেক দ্বিতীয়টার ভরের সমান বা এর কাছাকাছি। তিনটা কথা বলছি। এক নাম্বার হচ্ছে একই বৈশিষ্ট্য সম্পূর্ণ, একই বৈশিষ্ট্য সম্পূর্ণ। দুই নম্বরে বলছি তিনটি মৌল পরপর, তাহলে পরপর তিনটি মৌল একই বৈশিষ্ট্য সম্পূর্ণ পরপর তিনটি মৌল নিলে কি হয়? প্রথম প্লাস তৃতীয় এদের ভরটা যোগ করলে যা হয় সেই যোগফলকে দুই দ্বারা ভাগ করলে যা পায় তার দ্বিতীয় মৌল যেটা পায় আছে সেই মৌলের ভরের সমান বা কাছাকাছি। তাহলে কি? একই বৈশিষ্ট্য সম্পূর্ণ পরপর তিনটি মৌল নিলে প্রথম এবং তৃতীয় মৌলের ভরের যোগফলের অর্ধেক দ্বিতীয় মৌলের ভরের সমান বা কাছাকাছি। তাহলে এখানে ডোবেরাইনার তিনটা মৌল নিয়ে কাজ করছে, আর তিনটাকে আমরা বলতে পারি ত্রয়ী, যার কারণে ডোবেরাইনার এই সূত্রকে আমরা বলি ত্রয়ী সূত্র। এই সূত্রকে কি বলি? ডোবেরাইনার এই সূত্রকে আমরা বলি ত্রয়ী সূত্র। যে সূত্রটা তোমাদের বইয়ে লেখা আছে যে একই বৈশিষ্ট্য সম্পূর্ণ পরপর তিনটি মৌল নিলে প্রথম এবং তৃতীয় মৌলের ভরের যোগফলের অর্ধেক দ্বিতীয়টি সমান বা এর কাছাকাছি, একে ডোবেরাইনার ত্রয়ী সূত্র বলা হয়। সবচেয়ে গুরুত্বপূর্ণ বহুপদী এমসিকিউতে আসে যে ডোবেরাইনার ত্রয়ী সূত্রতে প্রথম তিনি তিনটি মৌল নিয়ে কাজ করছিলেন। মৌল তিনটার নাম কি? এক নম্বর হচ্ছে ক্লোরিন, দুই নম্বর হচ্ছে ব্রোমিন, তিন নম্বর হচ্ছে আয়োডিন। লেখা দেখা যাচ্ছে কিনা জানি না, বাট মনে রাখো ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন। ঠিক আছে? তাহলে ডোবেরাইনার প্রথম ত্রয়ী সূত্রের তিনটি মৌলের নাম কি ছিল? ক্লোরিন, ব্রোমিন এবং আয়োডিন। ঠিক আছে? তো এই যে দুইটা কথা গেল, এরপরেও আসো আরও কিছু কথা হয়েছে ইতিহাস নিয়ে, সেই ইতিহাসগুলো যদি একটু বলি। এরপরে আরেকজন বিজ্ঞানী এটা নিয়ে গবেষণা শুরু করেন। সেই বিজ্ঞানী 1864 সালে একটা সূত্র দেন, সেটা হচ্ছে অস্টক সূত্র নামে পরিচিত। যে বিজ্ঞানী দেন তার নাম হচ্ছে বিজ্ঞানী নিউল্যান্ড। বিজ্ঞানী নিউল্যান্ড একটা সূত্র দেন, সেই সূত্রটা হচ্ছে কি? অস্টক সূত্র। অস্টক সূত্রটা কি ভাইয়া? অস্টক সূত্রটা হচ্ছে বিজ্ঞানী নিউল্যান্ড বলেছিলেন যে মৌলসমূহকে যদি আমরা তার পারমাণবিক ভর অনুসারে সাজাই বা মৌলসমূহকে যদি আমরা সাজাই, তাহলে এর প্রথম মৌলের বৈশিষ্ট্য অষ্টম মৌলের বৈশিষ্ট্যের সঙ্গে মিলে যায়। কি বললাম? এর প্রথম মৌলের যে বৈশিষ্ট্য, এই বৈশিষ্ট্যটা কার সঙ্গে মিলে যায়? অষ্টম মৌলের সাথে মিলে যায়। যেমন দেখো এখানে সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, সিলিকন, ফসফরাস, সালফার, ক্লোরিন, আর্গন, আমরা মৌল লিখলাম। হ্যাঁ, তো এই যে সোডিয়ামটা বলছে এটা যদি প্রথম মৌল হয়, এর অষ্টক মৌল হচ্ছে আর্গন, তাহলে আর্গনের সাথে বৈশিষ্ট্য কি হবে? মিলে যাবে। আবার সোডিয়ামের আগে কি আছে? সোডিয়ামের আগে আছে নিয়ন, তাহলে এই যে নিয়ন এটা যদি প্রথম মৌল হয়, এর অষ্টক মৌলকে ক্লোরিন, তাহলে ক্লোরিনের সাথে বৈশিষ্ট্য কি হবে? মিলে যাবে। এর আগে আছে ফ্লোরিন, তাহলে ফ্লোরিন যদি প্রথম হয়, এর অষ্টক মৌলকে সালফার, তাহলে সালফারের সাথে বৈশিষ্ট্য কি হবে?
মিলে যাবে। মানে তিনি 8টা মৌল নিয়ে একটা সূত্র প্রদান করেন, আর এই 8টা মৌল নিয়ে কাজ করার কারণে একে কি বলা হয়? অস্টক নিয়ম বলা হয়। আর এই নিয়মটা কি? বিজ্ঞানী নিউল্যান্ডের অস্টক নিয়ম। এটাকে আমরা একটা ছন্দের সাহায্যে মনে রাখতে পারি, সেটা হচ্ছে সা রে গা মা পা ধা নি সা। মানে কি, সা থেকে শুরু হয়েছে, এই কয়টা লেখার পরে সা যেটাতে যাবে সেটাতে গিয়ে আমাদের কি হবে? বৈশিষ্ট্যটা মিলে যাবে। সা রে গা মা পা ধা নি সা, তার মানে সা যেটাতেই যাবে সেটাতেই কি হবে? বৈশিষ্ট্যটা মিলে যাবে। এটা গেল। এরপরে 1869 সালে, আমি একটু উপরের দিকেই লিখে দেই, এরপরে 1869 সালে বিজ্ঞানী মেন্ডেলিফ নামে একজন বিজ্ঞানী আছেন, তিনি সর্বপ্রথম 63টা মৌল নিয়ে একটা পর্যায় সারণী প্রকাশ করেন। তাহলে এর আগে পর্যন্ত পর্যায় সারণী কিন্তু প্রকাশ হয়নি। পর্যায় সারণীর প্রকাশ সর্বপ্রথম হয়েছে কত সালে? 1869 সালে। কে দেন? বিজ্ঞানী মেন্ডেলিফ। তাহলে 1869 সালে বিজ্ঞানী মেন্ডেলিফ একটা পর্যায় সারণী প্রদান করেন 63টি মৌল নিয়ে। 63টি মৌল নিয়ে পর্যায় সারণী প্রদান করেন। এই যে 63টা মৌল নিয়ে পর্যায় সারণী প্রদান করেন, তোমরা জানো আশা করি যে পর্যায় সারণীতে দুইটা জিনিস থাকে, একটা পর্যায় থাকে, একটা গ্রুপ থাকে। তো বিজ্ঞানী মেন্ডেলিফের এই পর্যায় সারণী 63টার মধ্যে পর্যায় ছিল 12টি। এটা খুবই এমসিকিউ আসে এবং তোমরা সবাই ভুল করো বেশিরভাগ ক্ষেত্রেই। সেটা হচ্ছে এই পর্যায় 12টি আর গ্রুপ ছিল 8টি। বর্তমানে যেটা আরও বেড়ে গেছে, আমরা ধীরে ধীরে আসতেছি, আমরা ধীরে ধীরে সব জানবো। তাহলে মেন্ডেলিফের পর্যায় সারণীতে পর্যায় কয়টি ছিল? 12টি, এবং গ্রুপ কয়টি ছিল? 8টি। এই পর্যায়কে আরেকটা নামেও ডাকা হয়, এই পর্যায়কে সারিও বলা হয়, সারি বলা হয়, আর গ্রুপকে কলাম বলা হয়। তোমরা অনেক সময় ভুল করো সারি কোনটা কলাম কোনটা। তোমরা বাস্তব জীবনে দেখবা আমাদের মা, চাচি, বোনরা যখন শাড়ি পরেন, তখন শাড়িটা যখন আমরা খুলি তখন কোন দিকে লম্বা হয়? শাড়িটাই পাতালের দিকে লম্বা হয় না? তার মানে পর্যায় সারণীর যে ঘরগুলো পাতাল দিকে লম্বা সেগুলাকে আমরা কি বলবো? সারি। সেগুলাকে আমরা বলবো সারি। আর কলম দিয়ে আমরা যখন লিখি, কলম কি এরকম খাড়া দিকে করে লিখি নাকি পাতাল দিকে করে লিখি? অবশ্যই খাড়া দিকে করে লিখি। তার মানে পর্যায় সারণীর খাড়া দিকের যে ঘরগুলা সেগুলাকে আমরা বলবো কি? কলাম। আর কলামের আরেকটা নাম কি? গ্রুপ। সারির আরেকটা নাম পর্যায়। আশা করি এই জিনিসটা তোমাদের আর ভুল হবে না। তো বিজ্ঞানী মেন্ডেলিফ এই 63টা মৌল নিয়ে পর্যায় সারণী আবিষ্কার করার সময় তিনি এই 12টি সারি এবং 18টি কলামের পর্যায় সারণী আবিষ্কার করেছিলেন, যেগুলো 63টা মৌল দিয়ে ফিল আপ হয়নি। তো তিনি ভবিষ্যৎবাণী করে কিছু ঘর ফাঁকা রাখছিলেন যে ভবিষ্যতে এই ফাঁকা ঘরগুলোরও মৌল আবিষ্কার হবে। ঠিক আছে? তো বিজ্ঞানী মেন্ডেলিফ তার এখানে যে মৌলগুলো সাজাইছিলেন, এই মৌলগুলো সাজাইছিলেন পারমাণবিক ভরের উপর ভিত্তি করে। কিসের উপর ভিত্তি করে? মেন্ডেলিফ পারমাণবিক ভরের উপর ভিত্তি করে, পারমাণবিক ভরের উপর ভিত্তি করে কি করছিলেন? এই যে মৌলগুলো আছে মৌলগুলোকে সাজাইছিলেন। তো পারমাণবিক ভরের উপর ভিত্তি করে সাজানোর কারণে দেখা গেছে যে মৌলগুলো আমরা যখন নিব তখন তোমরা সবাই জানো আর্গন, পটাশিয়াম, ক্যালসিয়াম, এই তিনটা মৌলের আর্গনের পারমাণবিক ভর 40, পটাশিয়ামের 39, ক্যালসিয়ামের 40। ঠিক আছে? তো বিজ্ঞানী মেন্ডেলিফের এই পর্যায় সারণীর যে সূত্রটা, যে মৌলসমূহকে তাদের পারমাণবিক ভর অনুসারে সাজালে এদের পর্যায়বৃত্ত ধর্ম কী হয়, বা এদের সকল বৈশিষ্ট্য পর্যায়ক্রমে আবর্তিত হয় বা পরিবর্তিত হয় পারমাণবিক ভর অনুসারে সাজালে। তো যখন ভর অনুসারে সাজাচ্ছি সেটা হলে পটাশিয়াম আর্গনের আগে আসার কথা। মেন্ডেলিফের সূত্র অনুযায়ী পটাশিয়াম আর্গন ক্যালসিয়াম হওয়ার কথা, পটাশিয়াম আর্গন ক্যালসিয়াম হওয়ার কথা। তাহলে কি হইতো? পটাশিয়াম 39, আর্গন 40, ক্যালসিয়াম 40। এখানে আবার ক্যালসিয়াম আর আর্গন একই ঘরে থাকার কথা। কিন্তু বাস্তবে আমরা যদি বৈশিষ্ট্য দেখি তাহলে আমরা দেখি
পটাশিয়ামের যে 39, এ 39 হওয়ার সত্ত্বেও আর্গনের পরের যে ঘর সেই ঘরের সাথে ওর বৈশিষ্ট্য মিলে যায়। আবার আর্গনের যে 40 সে 39-এর পরে হওয়ার ক্ষেত্রেও পটাশিয়ামের আগে অর্থাৎ 39-এর আগের ঘরের সাথে তার বৈশিষ্ট্য মিলে যায়। তো এই যে এই জিনিসগুলা সংশোধন করে একজন বিজ্ঞানী একটা সমাধান দেন। বিজ্ঞানীর নাম হচ্ছে মোসলে। বিজ্ঞানী মোসলে 1913 সালে বিজ্ঞানী মোসলে 1913 সালে এই সংশোধন করে কি দেন, নতুন একটা সূত্র দেন। বিজ্ঞানী মোসলে নতুন একটা সূত্র দেন। তার সূত্রটা হচ্ছে মৌলসমূহকে তাদের পারমাণবিক সংখ্যা অনুসারে সাজালে তাদের বৈশিষ্ট্যগুলো পর্যায়ক্রমে পরিবর্তিত হয়। তাহলে এখানে খুবই ইম্পর্টেন্ট কথা কি, পারমাণবিক সংখ্যা। এই কথাটা একটু মাথায় রাখবা। তাহলে মৌলসমূহকে পর্যায় সারণীতে কিসের উপর ভিত্তি করে সাজানো হয়েছে, পারমাণবিক সংখ্যার উপর ভিত্তি করে। এখানে আরেকটা কথা বলে দেই, পর্যায় সারণীর মূল ভিত্তি হচ্ছে ইলেকট্রন বিন্যাস, বাট মৌলসমূহকে পর্যায় সারণীতে সাজানো হয়েছে কিসের উপর ভিত্তি করে, পারমাণবিক সংখ্যার উপর ভিত্তি করে। দুইটা এমসিকিউ খুবই বেশি আসে। যদি বলে কিসের উপর ভিত্তি করে সাজানো হয়েছে তাহলে হবে পারমাণবিক সংখ্যা, আর পর্যায় সারণীর মূল ভিত্তি কি সেটার উত্তর হবে ইলেকট্রন বিন্যাস। তো এই যে আমাদের যে রসায়নের মৌলগুলো আবিষ্কৃত হয়েছে, বিভিন্ন মৌলগুলা, এই মৌলগুলা কে আবিষ্কার করে বা কোথায় আবিষ্কার করে সেটা জানতে হবে একটু। এই মৌলগুলা নিয়ে বা রসায়নের এই যে বিভিন্ন মৌল বা রসায়নের যে গবেষণা নিয়ে যে জায়গাটায় কাজ করা হয় সেটাকে বলা হয় ইউপ্যাক, IUPAC, ইন্টারন্যাশনাল ইউনিয়ন অফ পিওর অ্যান্ড অ্যাপ্লাইড কেমিস্ট্রি। এই জায়গাটাতে এই মৌলগুলা নিয়ে আবিষ্কার করা হয়। এই ইউপ্যাকে এখন পর্যন্ত অর্থাৎ 2016 সাল পর্যন্ত আবিষ্কৃত মৌলের সংখ্যা 118টি। যে 118টি মৌলকে এই বিজ্ঞানী মোসলের এই সূত্রের উপর ভিত্তি করে পর্যায় সারণীতে সাজানো আছে। আর যে পর্যায় সারণীটা তোমরা আমাদের মনিটরে দেখতে পাচ্ছ, দেখো এই মনিটরে তোমরা যে চিত্রটা দেখতে পাচ্ছ এটাই একটা পর্যায় সারণী এবং এটাই বর্তমানে সবচেয়ে আধুনিক পর্যায় সারণী। ঠিক আছে, তো এখন আমাদের এই পর্যায় সারণী নিয়েই পড়াশোনা করতে হবে। আমাদের আধুনিক পর্যায় সারণী এখন পর্যন্ত এটা নিয়ে কথা বলতে হবে। তাহলে কি 2016 সাল পর্যন্ত আবিষ্কৃত মৌলের সংখ্যা কয়টি, 118টি। এই 118টি আমাদের মৌল এই পর্যায় সারণীতে সাজানো আছে। কিভাবে সাজানো আছে, কোনটার নাম কি, এই জিনিসগুলো আমরা এখন ডিটেলসে জানবো। এতক্ষণ যেগুলো বললাম এগুলো সব এমসিকিউ এর জন্য, এখন পর্যায় সারণী নিয়ে আমরা ডিটেলস কথা বলতেছি। দেখো এখন আমরা কি দেখব, পর্যায় সারণীর বৈশিষ্ট্য বা ফুল পর্যায় সারণী নিয়ে আমরা এখন পড়ব। ঠিক আছে, এটা কোন পর্যায় সারণী, আধুনিক পর্যায় সারণী। আধুনিক পর্যায় সারণীতে মৌল আছে কয়টি, 118টি। এই যে 118টি মৌল আছে, এই 118টি মৌল আমাদের বিভিন্ন পর্যায় এবং গ্রুপ আকারে পর্যায় সারণীতে সাজানো আছে। তাহলে আধুনিক পর্যায় সারণীতে গ্রুপ আছে 18টি। গ্রুপ কয়টি আছে, 18টি। আর পর্যায় আছে 7টি। তাহলে গ্রুপ আছে 18টি এবং পর্যায় আছে 7টি। এই যে গ্রুপ 18টি এবং পর্যায় 7টি, এই 18টি এবং পর্যায় 7টির বিভিন্নটার বিভিন্ন নাম আছে এবং এর বাহিরেও কিছু আছে, সেই জিনিসগুলো আমরা এখন ডিটেলসে জানবো। তাহলে আমরা একটু আগে পর্যায় নিয়েই দেখি। আগে আমরা দেখি পর্যায়। পর্যায় কি, 1 নম্বর পর্যায়, 2 নম্বর, 3, 4, 5, 6, 7, 7টা পর্যায় আছে। ঠিক আছে, এর মধ্যে এই 1 নম্বর পর্যায়কে বলা হয় অতি ক্ষুদ্র পর্যায়। অতি ক্ষুদ্র পর্যায়। 2 এবং 3কে বলা হয় ক্ষুদ্রতম পর্যায়।
4 এবং 5কে বলা হয় বৃহত্তম পর্যায়, বৃহত্তম অথবা আদর্শ পর্যায়, একবারেই লিখে দেই আদর্শ পর্যায়। 6 এবং 7 নম্বরকে বলা হয় অতি বৃহত্তর পর্যায়, অতি বৃহত্তর পর্যায়। এগুলোর আরও ডিটেলস আমার বেসিক ক্লাসে দেওয়া আছে, তোমরা যারা আরও ডিটেলসে জানতে চাও আমাদের ইউটিউবের প্লেলিস্টে গেলে বেসিক ক্লাসটা পাবা। ঠিক আছে, তাহলে অতি ক্ষুদ্র পর্যায়, ক্ষুদ্রতম পর্যায়, বৃহত্তম পর্যায়, আদর্শ পর্যায়, আর হচ্ছে অতি বৃহত্তর পর্যায়। কেন এগুলার নাম ক্ষুদ্রতম অতি ক্ষুদ্রতম হলো এটা একটু জানতে হবে। এগুলার নাম এরকম হওয়ার কারণ মৌলের সংখ্যা কীরকম। দেখো আমাদের যে অতি ক্ষুদ্র পর্যায় বলতেছি 1 নাম্বার, এখানে মৌল থাকে 2টি। কয়টি থাকে? 2টি। ক্ষুদ্রতম যে 2টা আছে এই 2টাতে থাকে 8টি করে। কয়টি করে? 8টি। বৃহত্তম যে 2টা বা আদর্শ আছে এ 2টাতে থাকে 18টি করে। কয়টি করে? 18টি করে। 6 এবং 7 অতি বৃহত্তর যেটা এ 2টাতে থাকে 32টি করে। এ 2টাতে 32টি করে মৌল থাকে। তাহলে তোমরা একটা ছন্দ এখন মুখস্থ করবা। ছন্দটা কি? 2 8 8 18 18 32 32। তাহলে পর্যায় সারণীর যে পর্যায়গুলো আছে প্রত্যেকটা পর্যায়ের মৌলের সংখ্যা কয়টি? এমসিকিউ আসে, হঠাৎ করে তোমাকে বলবে 3 নম্বর পর্যায়ে কয়টি মৌল আছে। তাহলে তুমি যদি ছন্দটা মুখস্থ করো 2 8 8 18 18 32 32, সবাই কমেন্টে লিখবা 2 8 8 18 18 32 32। এখান থেকে তুমি বলতে পারবা কোন পর্যায়ে কয়টি আছে। তাহলে তোমাকে যদি বলি আমি 5 নম্বর পর্যায়ে কয়টি মৌল আছে, তাহলে প্রথমটা কি 2, তারপরেটা 8, তারপরেটা 8, তারপরেটা 18, তারপরেটাও 18। 5 নম্বরে কি আমাদের কত আসছে ভাইয়া? 18। তার মানে 5 নম্বর পর্যায়ে কয়টি আছে? 18টি। এই যে দেখো 5 নম্বর পর্যায়ে 18টি মৌল আছে। তো ঠিক আছে, এটাই হচ্ছে পর্যায় নিয়ে সংক্ষিপ্ত কথাবার্তা। এই পর্যায় সারণীর এই পর্যায়গুলো নিয়ে আমাদের কথা গেল। এরপরে আসো গ্রুপ নিয়ে। গ্রুপ নিয়ে, গ্রুপের কোনটাতে কয়টা মৌল আছে এটা একটু জানতে হবে। গ্রুপ 1 2 3 4, মানে 4 লিখলাম, 4 থেকে ধরো একবারে আমি 12 পর্যন্ত লিখি, 13 14 15। আচ্ছা এভাবে লেখার দরকার নাই, 13 থেকে আবার লিখলাম 17 18। ঠিক আছে, তাহলে দেখো গ্রুপ 1-এ থাকে 7টি মৌল। গ্রুপ 1-এ থাকে কয়টি? 7টি। 2 এবং 3 এ 2টাতে থাকে, আচ্ছা 2 এবং 3 না, আলাদা আলাদা করেই দেই। 2-এ থাকে 6টি, তাহলে 1-এ থাকে 7টি, 2-এ থাকে 6টি। 3-এ থাকে কয়টি ভাইয়া? 3-এ থাকে 32টি। ব্যতিক্রম কেন 32টি থাকে আমি একটু পরে বলতেছি। 3-এ থাকে 32টি। এই 3 নাম্বারটা এমসিকিউ সবচেয়ে বেশি আসে, যে পর্যায় সারণীর গ্রুপ 3-এ কয়টি মৌল থাকে। তাহলে 3-এ কয়টি থাকে? 32টি। 4 থেকে 12 পর্যন্ত প্রত্যেকটাতে থাকে 4টি করে। 13 থেকে 17 পর্যন্ত প্রত্যেকটাতে থাকে 6টি করে, এবং 18-তে থাকে 7টি মৌল। হিসাব করে দেখো 118টি হয়ে গেছে। এখন তোমাদের কথা হতে পারে যে ভাইয়া এখানে 3 নম্বরে তো আমরা 4টি মৌলই দেখতেছি, 3 নম্বরে 4টি মৌলই দেখতেছি না। দেখো 3 নম্বরে কিন্তু 1 2 3 4 4টা ঘরই দেখতেছি। তারপরেও 3 নম্বরে 4টা ঘর হওয়ার সত্ত্বেও আপনি কেন 32টা বললেন? তার মানে ভাইয়া আপনি ভুল পড়াচ্ছেন। না ভাইয়া আমি ভুল পড়াইনি, আমি সঠিকটাই পড়াচ্ছি। এখানে দেখো 3 নম্বর যে গ্রুপটা আছে এই 3 নম্বর গ্রুপের যে 6 নম্বর পর্যায়, অর্থাৎ এই ঘরটা আমার আঙ্গুল, এই যে কলম যে ঘরটাতে আছে দেখো, এই ঘরটাতে আমাদের 15টা মৌল থাকে। কয়টা? 15টা। এই 15টা মৌল কত থেকে? 57 থেকে 71 পর্যন্ত যে পারমাণবিক সংখ্যা বিশিষ্ট মৌল সেটা থাকে। দেখো এখানে 57 পরে 72 আছে। তার মানে আমাদের যে এই 3 নম্বর গ্রুপের, এখানে আমি একটু 2টা ভাগ করে দেখাই, 6 নম্বর পর্যায় আর 7 নম্বর পর্যায়। 6 নম্বর পর্যায়ে যে ঘরটা, অর্থাৎ এই যে এই ঘরটা, এই ঘরটা, এখানে 57 থেকে 71 পারমাণবিক সংখ্যা বিশিষ্ট মৌল সব কয়টা ওই এক ঘরে থাকে। আবার 7 যেটা আছে এই 7-এ 89 থেকে 103 পর্যন্ত, 89 থেকে 103 পর্যন্ত সব কটা মৌল এই ঘরে থাকে। এই 15 আর এই 15, 30টা মৌল এই 2টা ঘরে থাকে। তোমাদের এখন কথা হতে পারে ভাই এখানে তো একটা মৌলই দেখাচ্ছে, একটা একটা করে দেখাচ্ছে, তাহলে কেন কিভাবে এখানে 15টা আছে? দেখো নিচে সুন্দর করে 2টা লাইন দেওয়া আছে, যেটা উপরটার সাথে উপরের লাইনের সাথে উপরেরটার কালার মিল, নিচের লাইনের সাথে নিচেরটার কালার মিল। এই যে নিচের 2টা লাইন, এই 2টা লাইনের মৌলগুলো যদি একটা ঘরে দেওয়া হতো তাহলে পর্যায় সারণীর সৌন্দর্য নষ্ট হইতো, যার কারণে এগুলাকে এর ভিতরে না দিয়ে নিচে আলাদা করে দেওয়া হয়েছে। এই 2টা লাইনের আবার আলাদা একটা নাম আছে,
উপরের যে তোমরা গ্রিন কালারের মতো লাইনটা দেখতে পাচ্ছ এটাকে বলা হয় ল্যান্থেনাইট সিরিজ, এটাকে বলা হয় ল্যান্থেনাইট সিরিজ। আর নিচের যেটা আছে এটাকে বলা হয় অ্যাক্টেনাইট সিরিজ, অ্যাক্টেনাইট সিরিজ। তাহলে ল্যান্থেনাইট সিরিজ আর অ্যাক্টেনাইট সিরিজ এগুলো কোথায় অবস্থান করে? পর্যায় সারণীর নিচে অবস্থান করে। ঠিক আছে, তো এই যে আমাদের যে গ্রুপগুলো আছে এই গ্রুপগুলোর বিভিন্ন নাম আছে, এই নামগুলো সম্পর্কে এখন আমরা একটু জানবো। দেখো নামগুলো কি? এক নম্বর গ্রুপকে বলা হয় ক্ষার ধাতু। এক নম্বর গ্রুপকে কি বলা হয়? ক্ষার ধাতু। এখানে হাইড্রোজেন ব্যতীত বাকি যে মৌলগুলো আছে এগুলোকে ক্ষার ধাতু বলা হয়। তাহলে কে ব্যতীত? হাইড্রোজেন ব্যতীত। হাইড্রোজেন ব্যতীত বাকিগুলোকে কি বলা হয়? ক্ষার ধাতু। দুই নম্বর গ্রুপে যে মৌলগুলো আছে এই মৌলগুলোকে বলা হয় মৃৎ ক্ষার ধাতু। মৃৎ ক্ষার ধাতু। এই মৃৎ শব্দ অর্থাৎ মৃত্তিকা অর্থ মাটি, মৃত্তিকা অর্থ কি? মাটি। এই দুই নম্বর গ্রুপের মৌলগুলোকে আমরা মাটি থেকে পাই, যার কারণে এই মৃত্তিকা মাটির যেহেতু আরেকটা সমার্থক শব্দ মৃত্তিকা, এই মৃত্তিকা থেকে মৃৎ নিয়ে ক্ষার বলা হয়েছে। এই যে দুই নম্বর গ্রুপের মৌলগুলোকে যেহেতু মাটি থেকে পাওয়া যায় যার জন্য এর নাম করা হয়েছে কি? মৃৎ ক্ষার ধাতু। ক্ষার ধাতু এবং মৃৎ ক্ষার ধাতুর ছকটা তোমরা মুখস্থ করে রাখবা। হাইড্রোজেন, লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম, ফ্রান্সিয়াম, আর বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, স্ট্রনসিয়াম, বেরিয়াম, রেডিয়াম, এই দুইটা গ্রুপ তোমরা মুখস্থ করে রাখবা। এর পাশাপাশি 17 নম্বরটাও লাগবে, আমরা ধীরে ধীরে যাচ্ছি। এরপরে যে গ্রুপ 11টা আছে এই গ্রুপ 11তে দেখো কপার, সিলভার, গোল্ড, এই তিনটাকে গ্রুপ 11-র যে মৌলগুলো আছে কপার, সিলভার, গোল্ড আর যে মৌলটা আছে এই মৌলটা ব্যতীত, মৌলটার নাম এই মোমেন্ট আমার মনে পড়তেছে না, একটু দাঁড়াও আমি মৌলটার নাম যদি দেখি, রন্টোজেনিয়াম। এই রন্টোজেনিয়াম আর যেতে রন্টোজেনিয়াম, এই রন্টোজেনিয়াম ব্যতীত বাকি তিনটা মৌল আগেকার আমলে রাজা বাদশারা মুদ্রা তৈরিতে ব্যবহার করত, যার কারণে এই গ্রুপ 11-কে মুদ্রা ধাতু বলা হয়। গ্রুপ 11-র মৌলগুলোকে কি বলা হয়? মুদ্রা ধাতু। তাহলে গ্রুপ 11-র মৌলগুলোকে কি বলা হয়? মুদ্রা ধাতু। এছাড়াও গ্রুপ 15 যেটা আছে গ্রুপ 15-কে বলা হয় নেক্টোজেন। গ্রুপ 15-কে বলা হয় নেক্টোজেন সিরিজ। গ্রুপ 16-কে বলা হয় চ্যালকোজেন সিরিজ। এরপরে গ্রুপ 17-কে বলা হয় হ্যালোজেন সিরিজ। আর গ্রুপ 18-কে বলা হয় নিষ্ক্রিয় গ্রুপ। নিষ্ক্রিয় গ্রুপ। তাহলে এই যে নামগুলা বললাম, ক্ষার ধাতু, মৃৎ ক্ষার ধাতু। ক্ষার ধাতু কি? এগুলো অত্যন্ত নরম, এগুলাকে ছুরি দিয়ে কাটা যায়। মৃৎ ক্ষার ধাতুকে মাটি দিয়ে পাওয়া যায়। এখানে বললাম তো কপার, সিলভার, ওরাম আর রন্টোজেনিয়াম, এগুলাকে কি? এর মধ্যে রন্টোজেনিয়াম ব্যতীত বাকি তিনটা দিয়ে আগেকার আমলে রাজা বাদশারা মুদ্রা তৈরি করতো, যার কারণে গ্রুপ কি বলা হয়? মুদ্রা ধাতুর গ্রুপ বলা হয়। 15-কে বলা হয় নেক্টোজেন সিরিজ, 16-কে বলা হয় চ্যালকোজেন সিরিজ, 17-কে বলা হয় হ্যালোজেন সিরিজ। 16টা চ্যালকোজেন সিরিজ, চ্যালকোজেন অর্থ বোঝায় শ্বাসরোধকারী। এই পর্যায়ের মানে এই গ্রুপের যে মৌলগুলো থাকে এগুলো আমাদের শ্বাস রোধ করে দেয়, মানে শ্বাসকষ্টের সৃষ্টি করে, আমাদের নিঃশ্বাসের মাধ্যমে গেলে আমাদের প্রচণ্ড সমস্যা হয়, যার কারণে এগুলোর নাম চ্যালকোজেন। আর 17 যে হ্যালোজেন নামকরণ করা হয়েছে, হ্যালোজেন কথার অর্থ সামুদ্রিক লবণ। এই মৌলগুলোকে সমুদ্রের লবণ থেকে পাওয়া যায়, যার জন্য এগুলোর নাম হচ্ছে হ্যালোজেন সিরিজ। আর 18 নম্বরটা হচ্ছে নিষ্ক্রিয় গ্রুপ। যে মৌলগুলো কারো প্রতি কোনো আকর্ষণ বিকর্ষণ দেখায় না সেই মৌলগুলোকে নিষ্ক্রিয় মৌল বলা হয়। আর এই ধরনের সকল মৌল আমাদের 18 নম্বর গ্রুপে থাকে, যার কারণে 18 নম্বর গ্রুপকে আমরা বলি নিষ্ক্রিয় গ্রুপ। এরপরে আসো এখন আমরা একটু দেখব এখানে বিভিন্ন ধরনের অরবিটাল বা উপশক্তি স্তর থাকে, বুঝতে পারছো? তো এইগুলা কি কি আছে? এস, পি, ডি, এফ, এই 4টা অরবিটাল আছে, আমরা তৃতীয় অধ্যায়ে দেখছি। এই 4টা অরবিটালের মৌল সংখ্যা সম্পর্কে আমরা একটু জানি। মনে রাখবা গ্রুপ এসে থাকে 14টি। এই 14টি কোনটা? 1 এবং 2 নম্বর গ্রুপ, 1 নম্বর গ্রুপ প্লাস 2 নম্বর গ্রুপ প্লাস হিলিয়াম, এই 14টা হচ্ছে কি? এস ব্লকের অন্তর্ভুক্ত। এরপর আসো পি ব্লকের
13 প্লাস মানে 13 থেকে 18 পর্যন্ত এক্সেপ্ট হিলিয়াম। কারণ কি আমাদের হিলিয়াম কার মধ্যে চলে গেছে, হিলিয়ামটা একের মধ্যে চলে গেছে। তাহলে 13 থেকে 18 পর্যন্ত যে কয়টা মৌল আছে এর মধ্যে হিলিয়াম ব্যতীত বাকিগুলো কি এস ব্লকের অন্তর্ভুক্ত। হিসাব করে দেখো ওখানে আছে 36টি। কয়টি আছে? 36টি। এরপরে দেখো ডি অরবিটাল। ডি অরবিটালে কয়টি মৌল আছে? এই যে 3 থেকে 12 পর্যন্ত প্রত্যেকটা ঘরের যে কয়টা মৌল আছে সবগুলোকে একত্রে আমরা কি বলি? এফ ব্লক বলি। তাহলে দেখো এখানে সরি এফ ব্লক বলছি, ডি ব্লক বলি। এখানে 3-এর যে এই যে আমরা দেখলাম 6 এবং 7 নম্বর পর্যায়ে 3 নম্বর গ্রুপের মৌলগুলোতে 15টা করে থাকে। এই 15টার মধ্যে প্রথম দুটো অর্থাৎ ল্যান্থেনিয়াম আর অ্যাক্টিনিয়াম এই দুইটা মৌল আমাদের ডি ব্লকের মধ্যে। তাহলে দেখো এখানেও 4টা আছে এবং সবগুলোতে 4টা আছে এবং 10টা টোটালে আছে। তাহলে এই 40টা কি? 40টা ডি ব্লক মৌল। কত থেকে? 3 থেকে 12 পর্যন্ত। এবং বাকি যে 28টা আছে এই 28টি এফ ব্লক মৌল। বাকি 28টি কি? এফ ব্লক মৌল। এই ডি ব্লকের মৌলগুলোর মধ্যে যে মৌলগুলোর ইলেকট্রন বিন্যাসে ডি অরবিটাল আংশিক পূর্ণ থাকে, ডি অরবিটাল আংশিক পূর্ণ থাকে সেই মৌলগুলোকে বলা হয় অবস্থান্তর মৌল। কি মৌল? অবস্থান্তর মৌল। তাই অবস্থান্তর মৌলগুলোর বেশ কিছু বৈশিষ্ট্য আছে, বৈশিষ্ট্যগুলো একটু জানতে হবে। 1 নাম্বার, অবস্থান্তর মৌল জটিল যৌগ গঠন করে। খুবই জনপ্রিয় এমসিকিউ, জটিল যৌগ গঠন করে। 2 নাম্বার, এই অবস্থান্তর মৌলগুলা রঙিন যৌগ গঠন করে। 3 নাম্বার, প্রভাবক হিসেবে কাজ করে, বিভিন্ন বিক্রিয়ার প্রভাবক হিসেবে কাজ করে। তাহলে বিভিন্ন বিক্রিয়ার কি হিসেবে কাজ করে? প্রভাবক হিসেবে কাজ করে। তো এই যে কথাগুলো বললাম এগুলা তোমাদের অধ্যায়ের লাস্টের দিকের কথা লেখা আছে একটা পেজে, যে পর্যায় সারণীর বিভিন্ন পর্যায় এবং গ্রুপের পরিচয়। ওই টপিকটা আমাদের পর্যায় সারণীর সাথে কোরিলেট করতে গিয়ে আগেই পড়তে হয়, যার কারণে আমি আগেই পড়ে দিলাম। তো আশা করি এই জিনিসটা তোমরা সবাই বুঝতে পারছো, এই জিনিস নিয়ে আর কোনো কনফিউশন নাই। তো এখন আসো আমরা এই চ্যাপ্টারের মোস্ট ইম্পর্টেন্ট বা ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা টপিক, যে টপিকটা কি? ইলেকট্রন বিন্যাসের মাধ্যমে পর্যায় সারণীতে মৌলের অবস্থান নির্ণয়। এই টপিকটা পড়বো। এখান থেকে সৃজনশীল, এই চ্যাপ্টার থেকে সৃজনশীল আসে 2টা টপিক থেকে। একটা হচ্ছে মৌলের পর্যায় সমূহের যে বৈশিষ্ট্য বা মৌলের পর্যায়ের যে পর্যায়বৃত্ত যে বৈশিষ্ট্য বা ধর্মগুলো আছে এগুলা, আর একটা ইলেকট্রন বিন্যাসের মাধ্যমে পর্যায় সারণীতে অবস্থান নির্ণয়। এই ইলেকট্রন বিন্যাসের মাধ্যমে পর্যায় সারণীতে অবস্থান নির্ণয় এটা আমাদের গ নাম্বারে আসে। আমরা এটা এখন দেখব। টপিকের নাম কি? ইলেকট্রন বিন্যাসের মাধ্যমে পর্যায় সারণীতে অবস্থান নির্ণয়। বা কি? ইলেকট্রন বিন্যাসের মাধ্যমে পর্যায় সারণীতে অবস্থান নির্ণয়। এখানে ইলেকট্রন বিন্যাসের মাধ্যমে পর্যায় সারণীতে অবস্থান নির্ণয় করতে গেলে তোমাদেরকে অবশ্যই ইলেকট্রন বিন্যাসটা শিখতে হবে। আর ইলেকট্রন বিন্যাসটা শেখার জন্য আমাদের 3য় অধ্যায় ভালো করে পড়তে হবে। সো যারা 3য় অধ্যায়টা এখনও পড়োনি তারা 3য় অধ্যায়টা এখনই গিয়ে দেখে আসো, আমাদের ইউটিউবের প্লেলিস্টেই দেওয়া আছে। তাইলে ইলেকট্রন বিন্যাস তোমাদের একেবারে কমপ্লিট হয়ে যাবে। ঠিক আছে? তো দেখো আমি প্রথমেই একটা যদি মৌল দেখাই, ক্লোরিন। ক্লোরিনের ইলেকট্রন সংখ্যা কত? 17। একটা মৌলকে কিভাবে লিখতে হয় সেগুলো আমরা শিখাইছি। তাহলে 17 এর ইলেকট্রন বিন্যাস যদি করি তাহলে কি হবে দেখো, 1s2 2s2 2p6 3s2 3p5। এটা একটা স্বাভাবিক ইলেকট্রন বিন্যাস করলাম। এখন এই ইলেকট্রন বিন্যাস থেকে পর্যায় সারণীতে অবস্থান নির্ণয় করব কিভাবে? পর্যায় সারণীতে অবস্থান নির্ণয় করা মানে তোমাকে বলতেছে যে এর পর্যায় নাম্বার কত এবং গ্রুপ নাম্বার কত, অর্থাৎ কত নম্বর পর্যায়ে কত নম্বর গ্রুপে অবস্থান করতেছে। তাহলে এখন দেখো এর 3টা নিয়ম আছে, 1 পর্যায় নির্ণয়, 2 গ্রুপ নির্ণয়। পর্যায় নির্ণয়টা খুবই সোজা, বাট গ্রুপ নির্ণয় একটু ঝামেলা হয়। পর্যায় নির্ণয়, পর্যায় নির্ণয়ের ক্ষেত্রে কি দেখো নিয়মটা, সর্ববহিস্থ যে কক্ষপথ সেটাই পর্যায়। তাহলে সর্ববহিস্থ কক্ষপথ পর্যায় সংখ্যা নির্দেশ করে। ভাই সর্ববহিস্থ কক্ষপথ, এখানে তো আমাদের চিত্র দেখানো নাই, তাহলে কিভাবে বুঝবো? শর্ট ট্রিক্স হচ্ছে সবচেয়ে
বড় সংখ্যা। সবচেয়ে বড় সংখ্যা বলতে উপরের পাওয়ারগুলো না, উপরের পাওয়ারগুলো না, এই উপরের পাওয়ারগুলো না, এগুলা না। হ্যাঁ, এই যে আমাদের এসপিডিএফ আছে, এই এসপিডিএফ এর যে সহগগুলো আছে, এই সহগগুলোর মধ্যে যে সংখ্যাটা সবচেয়ে বড় সেটা কি নির্দেশ করবে? পর্যায় সংখ্যা নির্দেশ করবে। তাহলে দেখো তো এখানে এস এর সহগ 1, এখানে এস এর সহগ 2, এখানে পি সহগ 2, এস এর সহগ 3, পি সহগও 3। তার মানে এখানে সহগের মধ্যে আমরা সবচেয়ে বড় সংখ্যা কোনটা পাচ্ছি? সবচেয়ে বড় সংখ্যা পাচ্ছি 3। তার মানে এই ক্লোরিনের পর্যায় সংখ্যা হচ্ছে 3। সবচেয়ে বড় সংখ্যা না লিখে আমরা লিখি সবচেয়ে বড় সহগ, সবচেয়ে বড় সহগ। তাহলে এখানে আমাদের সবচেয়ে বড় সহগ কত? 3। তার মানে ক্লোরিনের পর্যায় সংখ্যা কত? 3। আবার যদি একটা দেখাই সোডিয়াম, সোডিয়াম কত? 11, 1s2, 2s2, 2p6, 3s1। এখানেও সবচেয়ে বড় সহগ কত? 3। তার মানে সোডিয়ামের গ্রুপ পর্যায় সংখ্যা কত? 3। আরেকটা যদি দেখাই স্ক্যান্ডিয়াম, স্ক্যান্ডিয়াম কত? 21, 1s2, 2s2, 2p6, 3s2, 3p6, 4s1। দেখো 21 হয়েছে, না সরি 21 হয়নি, 4s2, 3d1। দেখো এখন কি হয়েছে? 21 হয়েছে। তাহলে এখানে সবচেয়ে বড় সহগ কত? 3, 4, 2, 1 সবগুলো আছে। তার মানে এখানে সবচেয়ে বড় কত? 4। তার মানে স্ক্যান্ডিয়ামের পর্যায় সংখ্যা কত? 4। আশা করি পর্যায় সংখ্যাটা সবাই বের করা শিখে গেছো। এখন আসো গ্রুপ নির্ণয়। এখন কি দেখব? গ্রুপ নির্ণয়। গ্রুপ নির্ণয়ের ক্ষেত্রে 3টা কথা আছে। সর্বশেষ ইলেকট্রন যদি এসে যায়, সর্বশেষ ইলেকট্রন যদি এসের পরে, এসের পর পিতে যায়, সর্বশেষ ইলেকট্রন যদি এসের পর ডিতে যায়, তাহলে এসে যায়, এসের পর পিতে যায়, এসের পর ডিতে যায়। এসের আগের পি দিতে গেলে সমস্যা নাই, বাট এসের পরে গেলে সমস্যা আছে। কথা বুঝতে পারছো? এসের আগে গেলে সমস্যা নাই, বাট পরে গেলে সমস্যা আছে। তাহলে সর্বশেষ ইলেকট্রন যদি এসে যায় তাহলে কি হবে? দেখো তো এস প্রথম দুইটা না, তার মানে এস এর ইলেকট্রন সংখ্যাটাই কি? গ্রুপ সংখ্যা নির্ণয় করবে। তাহলে এস এর ইলেকট্রন সংখ্যাটাই কি? গ্রুপ সংখ্যা। তাহলে এখানে দেখো তো আমাদের কোনো একটা মৌল এরকম আছে, সর্বশেষ ইলেকট্রন কোনটাতে গেছে? পিতে গেছে। এটার কোনটাতে গেছে? এসে গেছে। এটার কোনটাতে গেছে? ডিতে গেছে। তাহলে দেখো ভাইয়া সর্বশেষ ইলেকট্রন এটার ডিতে গেছে, এটার এসে গেছে, এটার পিতে গেছে। বুঝতে পারছো? তাহলে এটার যেহেতু সর্বশেষ ইলেকট্রন এসে গেছে, তাহলে সর্বশেষ ইলেকট্রন যখন এসে যাবে তাহলে কি এসের ইলেকট্রন সংখ্যায় গ্রুপ সংখ্যা নির্ণয় করবে। তাহলে এখানে এসের ইলেকট্রন কত? 1। তার মানে এর গ্রুপ কত? 1। দেখো সোডিয়ামের আমরা পর্যায় পাইছি 3, গ্রুপ পাইছি 1। আমরা একটু মিলাই তো ভাই, তাই হয়েছে কি না? সোডিয়ামের পর্যায় কত? 3। তাহলে 1, 2, 3, 3 নম্বরে আসলাম। গ্রুপ কত? 1। এই যে গ্রুপ 1, এই যে দেখো সোডিয়ামের 3 নম্বর পর্যায়ে 1 নম্বর গ্রুপে অবস্থিত। তাহলে সোডিয়ামটা কি 3 নম্বর পর্যায়ের 1 নম্বর গ্রুপে অবস্থিত। এসের পরে যদি পিতে যায়, ভাই দেখো তো পি কি লাস্টের এটা না? পি তো লাস্টের এটা। তাহলে এটা কি এস, তারপরে 10টা ঘর ক্রস করে পিতে যাইতে হবে। তাহলে কি প্রথমে এস ক্রস করতে হবে, তাহলে 10টা ঘর ক্রস করতে হবে, তারপরে এসে যাইতে হবে, পিতে যাইতে হবে। তাহলে কি প্রথমে এস ক্রস করলাম, তারপরে 10টা ঘর ক্রস করলাম, তারপরে পিতে গেলাম। তাহলে এস এর পরে যদি পিতে ইলেকট্রন যায় তাহলে কি হবে? এস প্লাস 10 প্লাস পি ইকুয়াল কি? গ্রুপ সংখ্যা। তাহলে এস এর পরে পিতে গেলে কি? এস প্লাস 10 প্লাস পি ইকুয়াল গ্রুপ সংখ্যা। তাহলে এখানে এস কত? দেখো এটাতে ক্লোরিনের ক্ষেত্রে কি হয়েছে? দেখো এস এর পরেই পিতে গেছে, এস এর পরেই পিতে গেছে। আর এস এর পরেই যদি পিতে যায় তাহলে কি বলছিলাম? এস প্লাস 10 প্লাস পি। তাহলে দেখো এখানে এস প্লাস 10 প্লাস পি যদি করি তাহলে কি হয়? এস এর উপরে কয়টা আছে? 2টা। তারপরে সূত্রে 10, পির উপরে কয়টা আছে? 5টা। যোগ করো তো কত হয়? 17 হয়। তাহলে ক্লোরিনের আমরা পর্যায়ে কত পাইছি? 3। গ্রুপ কত পাইলাম? 17। একটু যাচাই করে দেখি তো ভাইয়া আমাদের এটা কি ঠিক হইলো কি না। 17 নম্বর গ্রুপ, এই যে 17 নম্বর গ্রুপ, এটা পর্যায় কত? 3। তাহলে 3 নম্বর পর্যায় কোনটা? এটা। এই যে দেখো, তাহলে এটা আমরা যাচ্ছি, এই যে দেখো 3 নম্বর পর্যায়ের 17 নম্বর গ্রুপে ক্লোরিন অবস্থিত। ক্লাস কি এখনো রেকর্ড হচ্ছে? হচ্ছে, ঠিক আছে, ক্লাস রেকর্ড হচ্ছে। ফোনের একটু চার্জ কম তো, যার কারণে একটু শুনে নিলাম। তো দেখো 3 নাম্বার
পর্যায়ের 17 নম্বর গ্রুপে কি ক্লোরিন অবস্থিত। লাস্ট একটা সূত্র আছে, এসের পরে যদি ডিতে যায়, এসের পরে যদি ডিতে যায়। ভাই দেখো এখানে আমরা কি দেখছিলাম, এসের পরে ডি আছে, তারপরে পি আছে, আর নিচেরটা এফ। তাহলে এসের পরেই ডি না, এসের পরেই যেহেতু ডি, সুতরাং এই সূত্রটা আমাদের কি হবে, এস প্লাস ডি ইকুয়াল কি গ্রুপ সংখ্যা। তাহলে এস প্লাস ডি ইকুয়াল যদি গ্রুপ সংখ্যা হয়, দেখো আমাদের এই মৌলটাতে কি হয়েছে, এসের পরে ডিতে গেছে না। তাহলে এসের পরে যদি ডিতে যায়, তাহলে আমরা কি বলছি, এসের পরে ডিতে গেলে এস প্লাস ডি হবে। তাহলে এসের উপরে কত আছে 2, ডিতে কত আছে 1, তাহলে কত আসে 3। দেখি তো ভাইয়া, এটার পর্যায় পাইছি 4, গ্রুপ পাইছি কত, গ্রুপ পাইছি 3। তাহলে পর্যায় 4 গ্রুপ 3, তাহলে পর্যায় 4 এটা, গ্রুপ 3 এটা। তাহলে পর্যায় 4-এর গ্রুপ 3-এ দেখো স্ক্যান্ডিয়াম আছে, যে স্ক্যান্ডিয়াম আমাদের কত 21। তাইলে ভাইয়া এই যে আমরা যে ইলেকট্রন বিন্যাসের যে নিয়মটা শিখলাম, বা ইলেকট্রন বিন্যাসের নিয়ম না, ইলেকট্রন বিন্যাসের মাধ্যমে পর্যায় সারণীতে অবস্থানের যে নিয়মটা শিখলাম, আশা করি নিয়মটা তোমরা সবাই বুঝতে পারছো। যারা বুঝতে পারোনি তারা আবার দেখো। তো তোমাদের বাড়ির কাজ থাকবে 1 নম্বর থেকে 30 নম্বর পর্যন্ত যে মৌল কয়টা আছে 30টা, 1 নম্বর থেকে 30 নম্বর পর্যন্ত যে 30টা মৌল আছে, এই 30টা মৌলের ইলেকট্রন বিন্যাস করে পর্যায় সারণীতে অবস্থান নির্ণয় হোমওয়ার্ক। তোমরা সবাই এটা নিজেরা বাসায় হোমওয়ার্ক করবা। হোমওয়ার্ক করে কি করবা, আমাদের ফেসবুক গ্রুপে আপলোড করবা। তোমাদেরকে আগেও বলছি, আমি ক্লাস শুরুতে যে সাজেশন বুকটা দেখালাম, এটা ব্যাপারে আগেও বলছি যে যারা সব সময় রেগুলার সাবমিট করবা নোট, তাদেরকে আমরা 1 সেট বই ফ্রি দেবো, এর সাথে আরও ম্যাটেরিয়ালস দেবো ইনশাল্লাহ। তো কেন ফ্রি জিনিস ছাড়বা, এবং বইগুলো খুব প্রিমিয়াম কোয়ালিটির বই, হাতে নিলে হয়তো বা বুঝতে পারবা, আমাদের কথা বিশ্বাস নাও করতে পারো। তো জীবনে তো অনেক টাকাই নষ্ট করো, একবার না হয় টাকা নষ্ট করে নিলা, বাট এই বইগুলো নিলে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি এর বাইরে তোমাদের আর কিচ্ছু পড়তে হবে না। এটা পড়লে তোমরা শতভাগ এসএসসিতে কমন পাবা। তো ঠিক আছে, আসো আমরা পর্যায় সারণীতে ইলেকট্রন বিন্যাসের মাধ্যমে মৌলের পর্যায়ে গ্রুপ নির্ণয় শিখলাম। তো পর্যায়ে গ্রুপ নির্ণয় যে শিখলাম, তো এটা আমাদের বই লেখা আছে, এই ইলেকট্রন বিন্যাসী যে পর্যায় সারণীর মূল ভিত্তি, এটা আমরা কিভাবে বুঝবো, বা এটার একটু আমরা এখন প্রমাণ দেখবো যে কেন ইলেকট্রন বিন্যাসী পর্যায় সারণীর মূল ভিত্তি। বুঝতে পারছো? তো ইলেকট্রন বিন্যাসী যে পর্যায় সারণীর মূল ভিত্তি, আমরা এখন একটু দেখি। এটা তোমাদের খ নম্বরের খুবই জনপ্রিয় একটা কোশ্চেন, ইলেকট্রন বিন্যাসী পর্যায় সারণীর মূল ভিত্তি ব্যাখ্যা করো। ইলেকট্রন বিন্যাস পর্যায় সারণীর মূল ভিত্তি ব্যাখ্যা করো। তাহলে ইলেকট্রন বিন্যাসটা পর্যায় সারণীর কেন মূল ভিত্তি ভাইয়া, দেখো ইলেকট্রন বিন্যাসের মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি একটা মৌল কত নম্বর পর্যায়ের কত নম্বর গ্রুপে অবস্থান করে। তাহলে আমরা ইলেকট্রন বিন্যাসের মাধ্যমে কি করতে পারতেছি, মৌলের অবস্থান নির্ণয় করতে পারতেছি। 2 নম্বর পয়েন্ট দেখো, ইলেকট্রন বিন্যাসের মাধ্যমে আমরা পর্যায় সারণীতে অবস্থান নির্ণয় করতে পারলাম। 2 নম্বর পয়েন্ট হচ্ছে, আমরা জানি যে সকল মৌলের সর্বশেষ কক্ষপথে একটা বা দুইটা ইলেকট্রন থাকে, তারা কি করে, ইলেকট্রন ত্যাগ করে ধনাত্মক আয়ন বা ক্যাটায়নে পরিণত হয়। তো ইলেকট্রন বিন্যাস না থাকলে কি আমরা বুঝতে পারতাম যে কার শেষ কক্ষপথে একটা বা দুইটা আছে? বুঝতে পারতাম না। তার মানে ইলেকট্রন বিন্যাসের মাধ্যমে আমরা বুঝতে পারি কোন মৌল ইলেকট্রন ত্যাগ করবে। তার মানে ইলেকট্রন বিন্যাসের মাধ্যমে আমরা এটা বুঝতে পারছি কোন মৌল ইলেকট্রন ত্যাগ করবে, মানে ক্যাটায়নের গঠন বুঝতে পারি, ক্যাটায়নের গঠন বুঝতে পারি। আবার আমরা জানি যে সকল মৌলের সর্বশেষ কক্ষপথে 6টি অথবা 7টি ইলেকট্রন থাকে, তারা ইলেকট্রন কি করে, তারা ইলেকট্রন গ্রহণ করে। তাহলে আমরা ইলেকট্রন বিন্যাস না করলে কি বুঝতে পারবো যে কার শেষ কক্ষপথে 6টি বা 7টি আছে? পারবো না। আর এই যে ইলেকট্রন বিন্যাস করে আমরা যখন দেখি তাদের সর্বশেষ কক্ষপথে 6টি বা 7টি আছে, তখন সেই মৌলগুলোকে কি করে, ইলেকট্রন গ্রহণ করে, বা সেই মৌলগুলোকে ইলেকট্রন গ্রহণ করায়। তো ইলেকট্রন গ্রহণ করার ফলে তারা কি গঠন করে, অ্যানায়ন গঠন করে, যেগুলো আমরা পঞ্চম অধ্যায়ে শিখবো। তাহলে অ্যানায়নের গঠনও জানতে পারি। তাহলে কি অ্যানায়নের গঠন সম্পর্কেও কি পারি, জানতে পারি। তাইলে দেখো আমাদের রসায়নের যে মেইন জিনিসগুলা, সেগুলাই আমরা ইলেকট্রন বিন্যাস থেকে জানতে পারি। আর এইসব কারণে আমরা কি বলে থাকি, এইসব কারণে পর্যায় সারণীর মূল ভিত্তি হিসেবে আমরা ইলেকট্রন বিন্যাসকেই বলে থাকি। ঠিক আছে? তো আমরা দেখলাম স্বাভাবিক নিয়মকানুন, বাট এরপরেও আমি তো বলছি যে কোনো কিছুই একবারে 100% সঠিক না, কিছু ব্যতিক্রম থাকেই। তো সেই ব্যতিক্রমটাতে আমরা আবার নতুন একটু কিছু দেখব। আমাদের যে আধুনিক পর্যায় সারণীটা আছে, এই পর্যায় সারণীরও কিছু একটু ভুল আছে, সেই ভুলগুলো আমরা একটু দেখব, বা সেই ব্যতিক্রমগুলো দেখব। এখন তো ভুল বলা যাবে না, ব্যতিক্রমগুলো দেখব। তো ব্যতিক্রমগুলো কি, আসো আমরা একটু দেখি। তাহলে
পর্যায় সারণীর ব্যতিক্রম। আমরা এখন দেখব পর্যায় সারণীর ব্যতিক্রম। পর্যায় সারণীর ব্যতিক্রমে তোমাদের বইয়ে 3টা ব্যতিক্রম লেখা আছে। 3টা ব্যতিক্রম আমি যদি একটু লিখে নেই। 1 নম্বর হচ্ছে হাইড্রোজেনের অবস্থান, 2 নম্বর হচ্ছে হিলিয়ামের অবস্থান, 3 নম্বর হচ্ছে ল্যান্থেনাইট ও অ্যাক্টেনাইট সিরিজের অবস্থান। এই 3টা ব্যতিক্রম তোমাদের বই লেখা আছে। এই 3টা ব্যতিক্রম আমরা এখন একটু দেখব। হ্যাঁ, তো দেখো এই 3টা ব্যতিক্রম দেখতে গেলে প্রথমে আমাদেরকে দেখতে হবে কি হাইড্রোজেনের অবস্থান। এই যে হাইড্রোজেনটা আমরা সাধারণভাবে একটু দেখি, ইলেকট্রন বিন্যাস করি। হাইড্রোজেনের পারমাণবিক সংখ্যা, ইলেকট্রন সংখ্যা কত? 1। এর ইলেকট্রন বিন্যাস করলে কত হয়? 1s1। তার মানে এই যে হাইড্রোজেন, এটার কক্ষপথ কয়টা? একটা ইলেকট্রন আছে। আমরা জানি প্রথম কক্ষপথে 2টা ইলেকট্রন থাকে। আর আমরা এটাও জানি যে গ্রুপ 1-এর মৌলগুলার সর্বশেষ কক্ষপথে একটা ইলেকট্রন থাকে। তাহলে প্রথম কথা হলো যে হাইড্রোজেনের সর্বশেষ কক্ষপথে একটা ইলেকট্রন আছে। হাইড্রোজেনের সর্বশেষ কক্ষপথে কয়টা ইলেকট্রন আছে? একটা ইলেকট্রন আছে। বাট আমরা এটাও জানি যে 17 নম্বর গ্রুপের মৌলগুলার সর্বশেষ কক্ষপথে একটা করে ইলেকট্রন ঘাটতি থাকে। তাহলে একটা ইলেকট্রন কি থাকে? ঘাটতি থাকে। এখানে দেখো ভাই, হাইড্রোজেনেরও শেষ কক্ষপথে একটা ইলেকট্রন ঘাটতি আছে। তার মানে এর বৈশিষ্ট্যটা গ্রুপ 1-এর সাথেও মিলতেছে, আবার গ্রুপ 17-এর সাথেও মিলতেছে। বাট একে আমরা কেন 1 নম্বরে দিলাম, 17 নম্বরে কেন দিলাম না? কারণ এই যে হাইড্রোজেনটা, এর 1-2টা বৈশিষ্ট্য 17 নম্বর গ্রুপের সাথে মিললেও এর অনেক বৈশিষ্ট্য ক্ষার ধাতুর সাথে মিলে যায়, যার কারণে একে আমরা 1 নম্বর গ্রুপে অবস্থান দিই। বুঝতে পারছো? তাহলে হাইড্রোজেনের সর্বশেষ কক্ষপথে একটা ইলেকট্রন আছে যা গ্রুপ 1-এর বৈশিষ্ট্যের সাথে মিলে, আবার সর্বশেষ কক্ষপথে একটা ইলেকট্রন ঘাটতি আছে যা গ্রুপ 17-এর মৌলের সাথে মিলে, মানে ধাতুর সাথেও মিলে, অধাতুর সাথেও মিলে। বাট এটা ব্যতীত আরও যে বৈশিষ্ট্যগুলো আছে সে বৈশিষ্ট্যগুলো গ্রুপ 1-এর সাথে মিলে, যার কারণে আমরা হাইড্রোজেনকে 1 নম্বরে অবস্থান দেই। 2 নম্বরে আসো কি আছে? হিলিয়ামের অবস্থান। হিলিয়ামের ইলেকট্রন বিন্যাস যদি একটু করি, হিলিয়ামের 2 ইলেকট্রন বিন্যাস করলে 1s2। একটু আগে আমরা যে ইলেকট্রন বিন্যাসটা দেখলাম সেটার নিয়ম অনুযায়ী এর পর্যায় হওয়ার কথা কত? পর্যায় হওয়ার কথা 1। গ্রুপ হওয়ার কথা কত? শুধু এসে যদি যায় তাহলে গ্রুপ কত হওয়ার কথা? 2। তাহলে এই 1 নম্বর পর্যায়ে 2 নম্বর গ্রুপে থাকার কথা, অর্থাৎ তার অবস্থানটা এখানে হওয়ার কথা। তা না হয়েও কেন সে 1 নম্বর পর্যায়ের 18 নম্বর গ্রুপে গেল? 2 নম্বর গ্রুপে না থেকে কেন 18 নম্বর গ্রুপে গেল? ভাই, আমাদের পর্যায় সারণীটা বানানোর মূল উদ্দেশ্য হচ্ছে মৌলগুলোকে তাদের বৈশিষ্ট্য অনুযায়ী একত্র করে রাখা। যদি তা না হইতো তাহলে আমরা যদি 118টা মৌলর বৈশিষ্ট্য ধরে একটা যদি 10টা করে বৈশিষ্ট্য থাকে কথার কথা, তাহলে আমাদের কতগুলো হইতো? 1180টা হইতো। এতগুলো বৈশিষ্ট্য কি মনে রাখা সম্ভব? সম্ভব না। তো এই কারণে কি করা হয়েছে, এগুলোর বৈশিষ্ট্যগুলো মানে একই গ্রুপের মৌলগুলো প্রায় একই ধরনের বৈশিষ্ট্য প্রদান করে, যার কারণে এদেরকে কি গ্রুপ ওয়াইজ সাজানো হয়েছে। তো এই যে হিলিয়ামটা, এর সর্বশেষ কক্ষপথে 2টা ইলেকট্রন আছে, আর হিলিয়ামের কক্ষপথে একটা। আমরা জানি প্রথম কক্ষপথে 2টা ইলেকট্রনই থাকে। তার মানে সর্বশেষ কক্ষপথটা কি আছে? ইলেকট্রন দ্বারা পূর্ণ আছে, যা 18 নম্বর গ্রুপের সকল মৌলের আছে। মানে 18 নম্বরের গ্রুপের সকল মৌলের সর্বশেষ কক্ষপথ ইলেকট্রন দ্বারা পূর্ণ আছে। আর সর্বশেষ কক্ষপথগুলো ইলেকট্রন দ্বারা পূর্ণ যে সকল মৌলের আছে সে সকল মৌল একই ধরনের বৈশিষ্ট্য দেখায়, যার কারণে এই হিলিয়ামের ইলেকট্রন বিন্যাস অনুযায়ী এর পর্যায় 1 এবং গ্রুপ 2 হওয়া সত্ত্বেও তার বৈশিষ্ট্যের মিলের কারণে তাকে 2 নম্বর গ্রুপে না দিয়ে 18 নম্বর গ্রুপে দেওয়া হয়েছে। বুঝতে পারছো? এরপর আসলে ল্যান্থেনাইট এবং অ্যাক্টিনাইট সিরিজ। এই যে ল্যান্থেনাইট এবং অ্যাক্টিনাইট সিরিজ, এই ল্যান্থেনাইট এবং অ্যাক্টিনাইট সিরিজকে এই পর্যায় সারণীর নিচে কেন আলাদা করে অবস্থান দেওয়া হলো? এদেরকে পর্যায় সারণীর নিচে আলাদা করে অবস্থান দেওয়ার পিছনে কারণ একটাই, সেটা হচ্ছে পর্যায় সারণীর সৌন্দর্য বৃদ্ধি। এই মৌলগুলোকে যদি আমরা এই একটা ঘরে এবং এই মৌলগুলোকে যদি এই একটা ঘরে চাপাচাপি করে দিতাম তাহলে পর্যায় সারণীর সৌন্দর্য নষ্ট হয়ে যেত। তো আমরা তো পর্যায় সারণীটা সাজাইছি একটা সৌন্দর্য বৃদ্ধির জন্য, বৈশিষ্ট্যগুলো একত্রে মানে একই ধরনের বৈশিষ্ট্যের মৌলগুলো একই জায়গায় রাখার জন্য, এগুলোর জন্যই তো। তো এই যে এগুলা যেহেতু এখানে দিলে পর্যায় সারণীর সৌন্দর্য নষ্ট হয়ে যেত, তো এই পর্যায় সারণীর সৌন্দর্য নষ্ট না করে সৌন্দর্য বৃদ্ধিকরণের জন্য বা সৌন্দর্যটা ধরে রাখার জন্য ল্যান্থেনাইট এবং অ্যাক্টিনাইট সিরিজকে এই
গ্রুপ 3-এর 6 নম্বর পর্যায়ে এবং গ্রুপ 3-এর 6 নম্বর পর্যায়ে এবং গ্রুপ 3-এর 7 নম্বর পর্যায়ে অবস্থান না দিয়ে আমরা পর্যায় সারণীর নিচে আলাদা করে অবস্থান দেই। তো মোটামুটি এটাই হচ্ছে তোমাদের যে ব্যতিক্রমগুলো নিয়ে কথা। তো আজকের ক্লাসটা এই পর্যন্তই রাখতেছি। পরবর্তী ক্লাসে আমরা এর পরের যে টপিকগুলো আছে সেগুলো নিয়ে কথা বলবো এবং সিকিউ সলভ করবো ইনশাল্লাহ। তো সবাই ভালো থাকো।